This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। চল্লিশটার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা 2টো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। তৃণমূলের ব্লক সভাপতির ভাই পাকিস্তানের গুপ্তচর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসটিএফ এর জালে তৃণমূল কর্মী ফজলে রাব্বি গ্রেপ্তার। ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই রাব্বি। একাধিক তথ্য পাচারে জড়িত ফজলে রাব্বি, খবর এসটিএফ সূত্রে। গতকাল 8 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার তৃণমূল কর্মী ফজলে রাব্বি। গত সপ্তাহে গোয়ালপুকুরে পাকচর ধরা পড়েছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মাঝেই পাকড়াও আরও এক পাকচর। পাকচর সন্দেহে ধৃত তৃণমূল কর্মী ফজলে রাব্বির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা, টিভি9 বাংলা। ধৃত স্ত্রীর দাবি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি। আমরা ইতিমধ্যে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে আমরা রয়েছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন সস্ত্রীক। আমরা একটু যাওয়ার চেষ্টা করব উপরে, বাড়িতে আছেন কিনা। দিদি আছেন? দিদি কেউ আছেন? দিদি একটু শুনুন না দিদি, একটু 2 মিনিট কথা বলতাম, 2 মিনিট একটু কথা বলতাম। দিদি বলছি যে আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। তো কেন দিদি? আমি জানি না ওটা কিসের জন্য করা হয়েছে, কিসের জন্য বা কেননা আমি বলতে পারবো না। পাটাগোড়ায় কার বাড়ি? কারো বাড়িতে না, পাটাগোড়া বাজারে ধরা। আচ্ছা, পাটাগোড়ায় কি গ্রামের বাড়ি ওনার? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। আচ্ছা দিদি, ব্যাপারটা হচ্ছে যে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে যে তথ্য পাচার করত, এরকম বলা হচ্ছে। আপনি কি বলবেন? না, আমি এগুলো সম্বন্ধে কিছু জানি না। আমার হাজব্যান্ড এগুলোকে ফাঁসানো হচ্ছে, আমার হাজব্যান্ডকে। যদি আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন, আমি এগুলো এটা পুলিশের তথ্য অনুযায়ী আমি বলছি। আমরা পুলিশের না, আমার হাজব্যান্ড এগুলো তো কোনো দিন জড়িত না। এগুলো চক্রান্ত। কারা চক্রান্ত করলো? কারা চক্র করছে আমি তো বুঝতে পারছি না। কে চক্রান্ত করছে ওটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, কি কাজ করতেন আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড বিজনেসম্যান। কি কাজ করতেন? কি বিজনেস? কন্ট্রাক্টরি করতেন। আচ্ছা, ঠিক। আপনার নাম দিদি? নুনিয়া বেগম। আমরা কথা বললাম যিনি গ্রেপ্তার হয়েছেন ফজলে রাব্বি, তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা বললেন তার স্বামী নির্দোষ। পরবর্তীতে পুলিশের জালে কি আর কেউ ধরা পড়বে? এই ফজলে রাব্বির থেকে কি আরও কিছু জেনে পুলিশ কি তদন্তের অগ্রগতি করবে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, টিভি9 বাংলা। বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে লাইভে। বিশ্বরূপ, তোমার পাঠানো প্রতিবেদন তো দেখলাম। এই ফজলে রাব্বি, এনার নামটা কোথা থেকে উঠে এলো? মানে কাউকে জেরা করে কি? আর এর বিরুদ্ধে ঠিক কি ধরনের গুপ্তচর বৃত্তির অভিযোগটা উঠছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে কোথা থেকে এর নামটা জড়লো, এই তো কিছুদিন আগে শনিবারে পাঞ্জিরা থেকে গুপ্তচর থেকে এর নামটা জড়লো। এই তো কিছুদিন আগে শনিবারে পাঞ্জিরা থেকে এক গুপ্তচর গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি। দেখো, আমাদের কাছে এসটিএফ যদিও সরকারিভাবে কিছু জানায়নি, তবুও সূত্র মারফত আমরা কিছু তথ্য জানতে পেরেছি। বাংলাদেশে অবস্থিত এক চর, যার সঙ্গে এর যোগাযোগ ছিল, পুলিশ তার মোবাইলে যোগাযোগটা পেয়েছে। পাশাপাশি জাল নোটেরও একটা ব্যাপার উঠে আসছে। তারও পাশাপাশি প্রচুর বাংলাদেশি নম্বর তার মোবাইল থেকে পাওয়া গেছে। তারও পাশাপাশি প্রচুর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে। দেখো, এই তথ্যগুলো কিন্তু সরকারিভাবে এসটিএফ আমাদের দেয়নি, এটা আমাদের সূত্র মারফত খবর। আরও একবার জানিয়ে রেখি, যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন। শুধু ব্লক সভাপতি নয়, দোর্দণ্ড প্রতাপ নেতা জাকির হোসেন তার ভাই। তুমি আমার প্রতিবেদন দেখাচ্ছিলে, যখন আমি তাদের বাড়িতে যাই, নিচের থেকে অনেকবার ডাকাডাকি করেছি, কেউ আছেন, কলিং বেল বাজিয়েছি, কেউ খোলেনি। শেষে আমাকে বাধ্য হয়ে জনগণকে দেখানোর জন্য আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি,
তারপরে দেখবে তুমি কতক্ষণ পরে তার স্ত্রী বেরোয়। এই যে একটা মানে আড়াল হওয়ার চেষ্টা, এই ব্যাপারগুলো কিন্তু প্রশ্ন জাগাচ্ছে। আমি আরও একবার জানিয়ে কি, কালকের থেকে আমি বলছি আজকে আরও একজন গ্রেপ্তার হতে পারে, কারণ ফজলে রব্বিকে জেরা করে আরও একজনের নাম উঠে এসছে, যেটা কিন্তু গোপন এসটিএফ সূত্র মারফত আমি জানতে পেরেছি। আমার কাছে এটাও খবর আছে যে ফজলেকে নিয়ে পুলিশ ইসলামপুর পুলিশ জেলা এলাকায় ঘোরাফেরা করছে, কারণ তাকে জেরা করে আরও কিছু নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই ফজলে রব্বির গ্রামের বাড়ি হলো আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের পাটাগোড়া এলাকায়, যেখানকার প্রধান খোদ জাকির হোসেন তার দাদা, এবং সেটা কিন্তু সীমান্তবর্তী এলাকা। অবশ্যই এসটিএফ আরও অনেক কিছু তথ্য জোগাড় করছে। পাশাপাশি আরও একটা বিষয় সাধারণ মানুষ প্রশ্ন করছে যে তৃণমূলের আমলে এইসব চোর কেন গ্রেপ্তার হয়নি? তাহলে কি সেসব বিষয় দেখা হয়নি তৃণমূলের আমলে? রাজ্যে পালা বদলের পর কেন এই পাক গুপ্তচররা গ্রেপ্তার হচ্ছে? দেখো, এই চিকেন নেক্স নিয়ে বারবার বলা হয়। নজর থাকবে, নজর রাখো। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে, এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কি বলেছেন? একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা তোরই আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানুষ জঙ্গিদের আতুরঘর হিসেবে চেনে। তাদের সেই আতুরঘরে যে পরিমাণ জঙ্গি আছে, যতক্ষণ পর্যন্ত একজনও জঙ্গি থাকবে ততক্ষণও পর্যন্ত আমাদের এই যে আয়োজন, এটা চলতে থাকবে। এবং আপনারা জানেন কুচবিহার থেকে 4 জন ধরা পড়েছে সম্প্রতি, আরও বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। আগের সরকারের সময়ে এরা বহাল তবিয়তে ছিল, সরকার জানতো না এমন নয়, সরকার জানতো, কিন্তু তাদের লালন পালন করে এসেছে। এখন সেই লালন পালনটা বন্ধ হয়ে গেছে। কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে। তার সাথে পার্টির কোনো, তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে অন্যায় করবে, তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশকে ভালোবাসেন। আমরা বন্দে মাতরম দেশমাতৃকার চরণ বন্দনা করি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে, তার আইনে যে আছে তার শাস্তি হবে, তার বিচার হবে। আরো এক পাকচরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য আসছে। দিল্লি থেকে ধৃত পাকচর প্রদীপ্ত বসু সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে এই মুহূর্তে। বাংলাদেশ ও নেপালে আইএসআই এজেন্টের মিডলম্যান ছিল এই প্রদীপ্ত। কথা বলবো সুজয়ের সঙ্গে সরাসরি। সুজয়, প্রদীপ্ত কিভাবে কাজ করতো, কাদের সঙ্গে কাজ করতো, এখন অব্দি তথ্য কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি যে নতুন মডিউলটা ধরা পড়েছে, যেটা হলো ভুয়ো সিম বাংলাদেশের কাঠমান্ডু হয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া, সেই মডিউলের সঙ্গে যুক্ত এই প্রদীপ্ত বসু, তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। তার গতিবিধি সম্পর্কে যেটা জানা যাচ্ছে বেঙ্গল এসটিএফ সূত্রে, যে এই প্রদীপ্ত বসুর ঘন ঘন যাতায়াত ছিল বাংলাদেশ, এবং বাংলাদেশে যে আইএসআইয়ের এজেন্ট বসেছিল আকবর হোসেন ওরফে সম্রাট, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ, এবং বাংলাদেশে যখনই যেত তখনই তার সঙ্গে দেখা করতো। শুধু তাই নয়, কাঠমান্ডুতেই তাদের যে অপর এজেন্ট রয়েছে তাদের সঙ্গেও এই প্রদীপ্ত বসু তার যোগাযোগ রয়েছে। প্রদীপ্ত বসু তার এক সঙ্গী, তারা বারবার যেতেন বাংলাদেশে, আকবরের সঙ্গে দেখা করতেন, এবং তাদের সঙ্গে নিয়মিত যে ফোনে কথা হতো, হোয়াটসঅ্যাপে কথা হতো, সেই চ্যাট হিস্ট্রিও গোয়েন্দাদের কাছে এসছে। এবং যখন এই উত্তরবঙ্গ থেকে এই সিম পাচার চক্রের তথ্য সামনে আসে, তখনই এই প্রদীপ্ত বসুর নাম সামনে চলে আসে। সঙ্গে আরও একজনের নাম জানতে পেরেছেন গোয়েন্দারা, যার খোঁজ চালানো হচ্ছে। তারা দুজনেই দিল্লিতে থাকতো। মূল কাজটা কী ছিল?
যে সিমগুলো পাচার করা হতো সেইগুলোকে কাঠমান্ডু পৌঁছে দেওয়া হতো এবং কাঠমান্ডু থেকে সেটা চলে যেত পাকিস্তানে, সরাসরি পাকিস্তানে পৌঁছে যেত। এই প্রদীপ্ত বসু তার সঙ্গে যুক্ত এবং তার যে দিল্লিতে অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারীরা। অর্থাৎ দিল্লির গুরুত্বপূর্ণ তথ্য, দিল্লির পার্লামেন্টের সেই রাস্তায় গতিবিধি, বিভিন্ন ভিভিআইপিদের গতিবিধি, সেইগুলো পাচার করত এই প্রদীপ্ত বসু। যথেষ্ট চাঞ্চল্যকর সুজয়, যথেষ্ট চাঞ্চল্যকর যে তথ্য আসছে, তো যথেষ্ট চাঞ্চল্যকর এই প্রদীপ্ত বসুর বিরুদ্ধে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কদিনের মধ্যে মানে 20 দিনে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন। বাংলা জুড়ে পাক চর জঙ্গি জাল কিভাবে বিস্তৃত হয়েছে দেখুন। 31শে জুলাই বর্ধমানে গ্রেপ্তার জৈশ জঙ্গি হামিম মণ্ডল। 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হামিমের বান্ধবী অর্পিতা। 12 আগস্ট হাবড়া থেকে জালে পাক চর রফ রানা ও তপসী। 15 আগস্ট কোচবিহারের সাহেবগঞ্জে গ্রেপ্তার 3 পাক চর। রানা রফকে জেরা করে গ্রেপ্তার পাক আইএসআই এজেন্ট প্রদীপ্ত বসু। রিষ্ণা থেকে গ্রেপ্তার জাফর ওরফে সানি। এবার ইসলামপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী ফজলে রাব্বি। সংখ্যা বাড়ছে, 20 দিনে পশ্চিমবঙ্গে সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। শুভাশিস বাবু, যে তথ্য আসছে যথেষ্ট চাঞ্চল্যকর, মাত্র 20 দিনে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন পাক জঙ্গি চর সন্দেহে, তাহলে এটা তো চিন্তা বাড়াচ্ছে যে আমার পাশে যে লোকটা রয়েছে বা মহিলা রয়েছে সে পাক চর নয়, এটা বুঝবো কি করে? দেখুন, এটা তো এরকম নয় যে পাক চর কেউ হলে তার মাথার উপরে লাইট জ্বলে। এরা সমাজেরই অংশ, এরা আমাদেরই আশেপাশে রয়েছে এবং এরা বিভিন্ন রকম অবজেক্টিভ নিয়ে আসে। কেউ লজিস্টিক সামলায়, কেউ সামলায় মানিটারি ট্রানজাকশন, কেউ সামলায় পোর্ট, কেউ সামলায় বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তৈরি করে রেখেছে। প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবার করা দরকার সেটা হচ্ছে সিভিল অথরিটিতে ঠিক সময় ঠিক জিনিসগুলো পৌঁছে দেওয়া। এই যে ইনফরমেশন গুলোর বেসিসে আজকে অ্যারেস্ট হচ্ছে, এই ইনফরমেশন গুলো আগেও ছিল, শুধু পলিটিক্যালি মুভ করতে পারতো না এজেন্সি। আজকের ডেটে পলিটিক্যাল যে ফ্রি মুভমেন্টটা হচ্ছে সেটা অনেকটা কন্ট্রিবিউট করছে এই ধরনের অপারেশনকে। দ্বিতীয় জিনিসটা, আমরা সাধারণ মানুষকে অনেক দায়িত্বপূর্ণ হতে হবে এবং আমাদের বুঝতে হবে, জানতে হবে ঠিক কিভাবে আমাদের কোন কোন তথ্যগুলো ঠিক সময় অথরিটির কাছে পৌঁছে দেওয়া, তাহলেই হবে সব ঠিকঠাক। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশে পরপর পাক চর গ্রেপ্তারের মধ্যেই পাকিস্তান সফরে বাংলাদেশের গোয়েন্দা দল। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার পাক সফর ঘিরে বাড়ছে জল্পনা। সফরে কি গেছে নাকি যাবে, কি কারণে এই সফর, কি জানতে পারছি আমরা, কতটা সিগনিফিকেন্ট? সায়ন্ত, দেখো, যখন ইউনুস জমানা ছিল তখন পাকিস্তানের আইএসআই চিফ তিনি উত্তরবঙ্গের ঠিক চিকেন নেক্সের করিডোর ঠিক উল্টো দিকে এসেছিলেন এবং রংপুরে বিভিন্ন অংশ ঘুরে দেখেছিলেন। তারপরে কিন্তু ভারতের তরফে যাবতীয় সামরিক স্থাপনাগুলো বাড়ানো হয়। এরপর দেখা গেল এবার 15 আগস্টে 6 জনের সামরিক একটি বল, যারা মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এবং ডিজিএফআই, যেটা মূলত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ পাকিস্তানে, সেই টিম তারা বাংলাদেশে আসে এবং তারা সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখে। নিজের বাংলাদেশের যারা সেনা কর্তা রয়েছে তাদের অনেকের সঙ্গে বৈঠক করে। অর্থাৎ কোথাও না কোথাও একটা মনে করা হচ্ছে যে পাকিস্তানের ইন্টেলিজেন্স সেল কিন্তু বাংলাদেশে সক্রিয় হচ্ছে। একই সঙ্গে আইএসআই, জামাতের মতো যারা জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে মূলত উস্কানি দেওয়া এবং ভারতের বিরুদ্ধে মৌলবাদী ভাবগুলোকে আরো আগ্রাসী মনোভাব যদি পেশ করা যায়, বিশেষ করে সীমান্তবর্তী অংশগুলোতে, তার ব্যাপারে এই সক্রিয় যাতে আরো হয়, তার জন্য কিন্তু এই ধরনের সফর বলে মনে করছে কূটনৈতিক এবং সামরিক মহল। এবং যে কারণে ভারতের কোথাও না কোথাও উদ্বেগ বাড়িয়েছে এই সফর। এবং স্বাভাবিকভাবেই ভারত কিন্তু ভারতের বা আইবির মতো সংস্থা, তারা কিন্তু নজর রাখছে তাদের এই সফরে। নজর রাখো। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, পাক ঘাঁটিতে নামছে চীন তুরস্কের ভারী পণ্যবাহী সামরিক বিমান। পাক ঘাঁটিতে নামছে চীন তুরস্কের ভারী পণ্যবাহী সামরিক বিমান। গত কয়েকদিন ধরেই বেড়েছে বিমানের আনাগোনা। ঠিক কি জানতে পারছি আমরা, তন্ময়? দেখো, যা জানা যাচ্ছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা জানা যাচ্ছে, ভারতের প্রতিরক্ষা দপ্তর এবং ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে তারা সক্রিয় এবং সজাগ রয়েছেন। গত 60 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিরিক্ত বিমান চলাচল করছে পাকিস্তানের আকাশে এবং সেখানে চীন এবং তুরস্কের সামরিক জিনিসপত্র বহন করার যে পরিবহন বিমান রয়েছে, সামরিক পরিবহন বিমান, সেই বিমানগুলিকে বারবার রাওয়ালপিন্ডির কাছে যে নূর খান এয়ারবেস রয়েছে, করাচির কাছে মাসরুর এয়ারবেস রয়েছে,
সেখানে এই চীন এবং তুরস্কের পণ্যবাহী সামরিক বিমানকে বারবার ওঠানামা করতে দেখা গেছে। এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে সামরিক সরঞ্জাম নিয়ে বারবার এই এয়ারবেসগুলোতে চীন এবং তুরস্কের বিমান ওঠানামা করছে। সেখানে কোনো মেটেরিয়াল বা এই পণ্য সামগ্রী অর্থাৎ যুদ্ধের সামরিক পণ্য সামগ্রী এই এয়ারবেসগুলোতে পাকিস্তানকে পৌঁছে দেওয়ার কাজ হয়ে থাকতে পারে। মূলত সেখানে মহাকাশ প্রযুক্তি এবং একদম যুদ্ধ বিমান সংক্রান্ত বিষয়, মানববিহীন যুদ্ধ এবং তার বাইরে যেটা রয়েছে ড্রোন এবং নজরদারির অন্যান্য জিনিসপত্র, সেগুলোই কিন্তু মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক বা তাদের গোয়েন্দা সূত্র যে এই পরিবহন যে বিমানগুলো রয়েছে সামরিক পণ্য পরিবহন বিমান, সেই বিমানগুলি বারবার এখানে সেই পণ্যই ওঠানামা করাচ্ছে। কারণ অপারেশন সিন্দুরের সময় আমরা যেটা দেখতে পেয়েছি যে চীন প্রযুক্তিগতভাবে সাহায্য করেছিল পাকিস্তান সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীর লোকেশন, অন্যান্য বিষয়, লাইভ লোকেশন তারা জানিয়েছিল। ফলে চীন এবং তুরস্ক যেহেতু সামরিক পার্টনার, সহযোগী পাকিস্তানের, ফলে এই 60 ঘন্টাতে বিপুল পরিমাণ বিমান ওঠানামা, এটা কিন্তু এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা দপ্তর এবং গোয়েন্দা দপ্তরের কাছে কিন্তু নজরদারি বলা চলে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন এবং তুরস্কের এই আনাগোনা। সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। রঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি, তন্ময় রয়েছে নিউজরুম থেকে। যদি পরপর বিষয়গুলো আমরা সাজাই, বাংলা থেকে পরপর বেঙ্গল এসটিএফ একের পর এক পাক চর কোথাও জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আমরা দেখলাম ঠিক সেই সময় এই অগস্টের মাঝামাঝি বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা চলে গেল পাকিস্তানে। সেখানে গিয়ে কি করলো না করলো এখনো পর্যন্ত পাকিস্তানের ভেতর থেকে কোনো খবর বেরোয়নি। সূত্র মারফত যা পেয়েছি আমরা জানিয়েছি। পাশাপাশি পাক ঘাটিতে নামছে চীন আর তুরস্কের ভারীবাহী পণ্যবাহী সামরিক বিমান। এই গোটা বিষয়টা কি আপনি দেখছেন কিভাবে? নমস্কার। আমি কিন্তু আপনার প্রশ্নতে সব তিনটে জিনিসই আপনি মিলিয়ে দিয়েছেন। আমি কিন্তু সেইভাবে এটাকে দেখি না। আচ্ছা, দেখুন, প্রথম ব্যাপারটা যেটা আপনি বলছেন যে পাক চররা ধরা পড়ছে। আমরা জানি যে পাকিস্তানি চররা আগেও আমাদের এখান থেকে ধরা পড়েছে এবং আগেও পড়বে। এটা কোনো নতুন ব্যাপার নয়। আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের সাধারণ নাগরিকদেরও গোয়েন্দা বিভাগ, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সিজ, আইবি, র সব ছাড়াও সাধারণ মানুষকেও একটু সজাগ থাকতে হবে, যাতে করে তারা যখনই কোনো রকমের এই ধরনের গতিবিধি দেখে, কোনো লোককে এলাকায় চেনা যায় না, তাদের আনাগোনা দেখা যায়, তাদের রিপোর্ট করতে হবে এবং তারা ধরা পড়বে। এবং এর কোনো বিকল্প নেই, আমাদেরকে কঠিনভাবে এদের সঙ্গে মোকাবেলা করতে হবে। তো পাক চর ধরা পড়াটা একটা ব্যাপার যেটা কন্টিনিউয়াস প্রসেস। আমরাও সেটা করে থাকি, ওরাও সেটা করবে, তাতে নতুনত্ব কিছু নেই। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এর 6 জনের সদস্য পাকিস্তানে গেছে, সেটা একটা। দেখুন, বাংলাদেশ পাকিস্তান এখন দুটো আলাদা দেশ এবং তাদের বর্ডার আছে এবং বর্ডারের থ্রু দিয়ে নানা রকমের নার্কোটিক্স থেকে শুরু করে অস্ত্র পাচার এসব হতে থাকে। সেইটা রোকার জন্য হতে পারে একটা পারস্পরিক ব্যবহারের ইম্পর্টেন্স বাড়ানো, তার জন্য হতে পারে সহযোগিতা বাড়ানো। এবং পাকিস্তানে আমরা জানি যে রেগুলার ওদের জঙ্গি হামলা হচ্ছে। তো জঙ্গি হামলার ওপর যদি কোনো বাংলাদেশ থেকে কোনো খবর থাকে, বাংলাদেশ সামরিক গোয়েন্দা বাহিনী ডিজিএফআই তার আদান প্রদানের জন্য হতে পারে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, সামরিক গোয়েন্দা বিভাগের কিছু লোক ওখানে গেল, আইএসআই এর সঙ্গে কথা বলল, এর মানে এই নয় তারা কোনো ভারত বিরোধী কথাবার্তা বলবে। এটা অহেতুক একটা চিন্তা। কিন্তু সেদিক দিয়ে আমাদেরও তো র চিফ মিস্টার জৈন কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানে ডিজিআইএফ ছাড়াও অনেকের সঙ্গে আলাপ আলোচনা করে এসছেন। তো পাকিস্তানও সেটা ভাবতে পারে বাংলাদেশ ভারত খুব ক্লোজ। সেটা ভাবার কোনো এখনো কারণ নেই। এটা মেনটেন কর। বেশ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর যে খবরে আমরা নজর রাখছিলাম, সংখ্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 20 দিনে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা জুড়ে পাক চর জঙ্গি জাল বিস্তারিত হয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এখন অবধি তথ্য কি বলছে? মানে এটা তো যথেষ্ট চাঞ্চল্যকর, মাত্র 20 দিনে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন। তথ্য বলছে 10 জন নয়, এই সংখ্যাটা আগামী দিনে আরো বাড়বে। তার কারণ
ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ এবং বেশ কিছু যে তাদের কাছে তথ্য, সেই তথ্য নিয়ে কিন্তু তারা জানতে পারছে যে এদের যে চেন সিস্টেম, সেই চেন সিস্টেমের একেবারে গোড়ায় তারা পৌঁছাতে সক্ষম হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীদের কাছে এখন দুটো প্রশ্ন রয়েছে। 20 দিন তারা ইনভেস্টিগেশন করে 10 জনকে গ্রেপ্তার করে দুটো জিনিস তারা জানতে চায়। এক, আমাদের এখানকার কি কি তথ্য সেগুলো মূলত পাকিস্তানে কিভাবে পাঠানো হয়েছে, আরও গুরুত্বপূর্ণ পাঠাতে কারা কারা সাহায্য করেছিল তাদের আইডেন্টিফাই করা প্রথম। আর দ্বিতীয় যেটা, সেটা হলো এখানে ফান্ডিং কারা কারা করতো, অর্থাৎ টাকা কারা কারা পাঠাতো এবং কোন পদ্ধতিতে টাকা পাঠাতো, এবং সেখানে মূলত টাকা পাঠানোর মানে উদ্যোক্তা কারা ছিল। অর্থাৎ একাধিক বিষয় তদন্তকারীরা মনে করছেন এবং তারা কিন্তু কার্যত বলা ভালো যে অল আউট অ্যাকশনে বর্তমানে নেমেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 20 দিনে 10 জন, অর্থাৎ দিন রাত তারা একেবারে বিভিন্ন তথ্য ধরে তারা ইতিমধ্যে জঙ্গিদের ধরপাকড় যে একদম পাখির চোখ করা হয়েছে, একদম নজর রাখা হচ্ছে ঠিক কোথায় কোথায় জাল বিস্তৃত রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এরকম যখন পরিস্থিতি তখন শিলিগুড়িতে সেনার অনুষ্ঠানে শাহের মুখে চিকেন স্নেকের নিরাপত্তা। শিলিগুড়ি করিডোরকে মজবুত করার জমি দেয়নি মমতা সরকার। মোদী সরকার চিকেন স্নেকের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। नरेंद्र मोदी सरकार ने सिलीगुड़ी कॉरिडोर चिकन नेक के राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण को, उसके महत्व को बहुत अच्छे तरीके से पहचाना है। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश, यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहां पर वर्चस्व भी बढ़ाया है। हमने समय समय पर तीस्ता प्रहार और ऐसे हमने कई प्रकार के अभ्यास कार्यक्रमों को भी हाथ में लिया है, मगर एक कमी थी। सिलीगुड़ी कॉरिडोर को पूर्ण रूपेण मजबूत करने के लिए भारत सरकार की एजेंसियों को 560 एकड़ भूमि चाहिए थी, जो ममता जी हमें नहीं देती थी। मैं फिर से शुभेंदु अधिकारी को अभिनंदन करना चाहता हूं। इन्होंने 560 एकड़ भूमि का सैद्धांतिक स्वीकृति हमें दे दिया है। এখন প্রশ্ন হচ্ছে এই যে উত্তরের সীমান্ত সুরক্ষায় চিকেন স্নেককে কেন বাড়তি গুরুত্ব, ডিটেইলসে বলুন। উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন এই শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটারের করিডোর বাণিজ্য যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী বলুন, এখানে প্যারামিলিটারি ফোর্স আছে, বিএসএফ আছে, এসএসবি আছে, প্রত্যেক এয়ারফোর্স আছে, তো প্রত্যেকেরই নিজস্ব ইন্টেলিজেন্স উইং আছে এবং এই নিজস্ব ইন্টেলিজেন্স উইংগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা। কারণ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স তারা শেয়ার করে না, পুলিশের ইন্টেলিজেন্স তারা শেয়ার করে না। পুলিশের মধ্যেও আর একটা সমস্যা আছে, যেটা এক থানার ইনফরমেশন আর এক থানায় শেয়ারিং হয় না। নিজেদের ক্রেডিট যাতে অন্য কেউ না ছিনিয়ে নিতে পারে, সেই জন্য হয় কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো নিজেদের ইনফরমেশনগুলো শেয়ার করতে চায় না। কিন্তু অ্যাট দি এন্ড প্রোটেকশনটা আমাদের দেশের জন্য জরুরি। অমিত শাহর কাছে এটা এখন প্রাধান্য মনে হচ্ছে, একটা সুন্দর সমন্বয় করে এইখানকার এই যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে তাদের সেটাকে যেন কার্ভ ডাউন করা যায়। উদ্বিগ্ন হওয়ারই কথা, কারণ আমাদের তো আগের সরকাররা তো চিকেন নেক বা আমাদের সিকিউরিটি নিয়ে তো কোনোদিন ভাবেনি। উপরন্তু আমাদের সিকিউরিটি নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল, টিএমসি সরকারকে বারবার বলা হয়েছে বিএসএফকে জমি দেওয়ার জন্য, যাতে আমাদের বাংলাদেশ
চায়না, নেপাল এদের মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল ফেন্সিং হয়, বেড়া বানানো যায়, কিন্তু তারা জমি দেয়নি। সুতরাং আজকে আমাদের সরকার আসার পর থেকেই যা আমাদের সংকল্পপত্রে ছিল আমরা সেটা করছি, জমি দেওয়া হচ্ছে। অলরেডি প্রচুর জমি দেওয়া হয়ে গেছে, কালকেও ক্যাবিনেট মিটিংয়ে জমি দেওয়া হয়েছে এবং মাননীয় গৃহমন্ত্রী এই বিষয়টা নিয়ে চিন্তিত, উনি বারবার আসেন, পুরো কাজটা মনিটর করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও সেনার অনুষ্ঠানে আসতেন না। শিলিগুড়িতে এসএসবির কর্মসূচি থেকে মমতাকে নিশানা অমিত শাহের, পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও প্রশংসায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগে চেয়ে চেয়ে সীমান্ত সুরক্ষায় জমি পাওয়া যেত না, কিন্তু এখন চিঠি দেওয়ার আগেই রাজ্য সরকারের অনুমতি এসে যায়, বললেন শাহ। शुभेंदु जी ने एक बात कही कि पहली बार एसएसबी के कार्यक्रम में बंगाल के सीएम को आने का सौभाग्य मिला है। मैं इसको थोड़ा सुधार करना चाहता हूं। हम तो पुराने सीएम साहिबा को भी बुलाते थे, वो एसएसबी के कार्यक्रम में आना नहीं चाहती थी। एसएसबी हो, बीएसएफ हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। ये हरनिश तपस्या और परिश्रम कर देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, इरिस्पेक्टिव ऑफ पार्टी गवर्नमेंट, सभी राजनीतिक दलों को, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं, हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती। सरकार के गठन के 43 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी। बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है। सुबह नाश्ते पर आए तो मुझे लगा चलो उगाही करते हैं, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। শিক্ষাঙ্গন নাকি রণাঙ্গন, যাদবপুরের রাজ এবার মেদিনীপুরে ক্যাম্পাসে ফের এবিভিপি এসএফআই সংঘর্ষ। আপনাদেরকে ছবি দেখাবো আমরা, ক্যাম্পাসে ফের এবিভিপি এসএফআই সংঘর্ষ। ঠিক কি ঘটেছে দেবব্রত? ঘটনার প্রতিবাদ জানাতে আজকে কিন্তু মেদিনীপুর কলেজে ছাত্র সংগঠন এসএফআই এর একটা কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি যখন তারা পালন করছিল তখনই কিন্তু এসএফআই এর অভিযোগ যে বাইরে থেকে বহিরাগত ছাত্র সমর্থকরা তারা কিন্তু বা কর্মী সমর্থকরা তারা কিন্তু ভেতরে ঢুকে একরকম হামলা চালায়, জোর করে তারা কিন্তু মারধর করে, ছাত্রছাত্রীদের মারধর করে, সেখান থেকে বের করতে চেষ্টা করে এবং পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও কিন্তু তার ফলে তাদের কাছে হেনস্থার শিকার হয়েছে বলে কিন্তু এসএফআই দাবি করছে। এবং পাল্টাও দাবি করেছে এবিভিপির দাবি যে তারা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে ঢুকেছিল শুধুমাত্র ঘটনা কি জানার জন্য এবং তারপরে কিন্তু পাল্টা এসএফআই তাদেরকে মারধর করে। কিন্তু ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এসএফআই এবং এবিভিপি দুপক্ষই কিন্তু একে অপরের সাথে মারপিট করছে এবং তাদের আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। অধ্যাপক অধ্যাপিকাদের আহত হওয়ার খবর যদিও এখনো পাইনি, কিন্তু অধ্যাপক অধ্যাপিকারা পরবর্তীতে তাদেরকে সামাল দেয় এবং কলেজ কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে অবস্থার সামাল দিয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শিক্ষাঙ্গন নাকি রণাঙ্গন বলুন তো? যাদবপুরের রাজ মেদিনীপুরে ক্যাম্পাসে ফের এবিভিপি এসএফআই সংঘর্ষ। এবিভিপির বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে মেদিনীপুর কলেজে এসএফআই বিক্ষোভ। সেই সময় এসএফআই সমর্থকদের মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠে আসছে। দুপক্ষের মধ্যে হাতাহাতি, কলেজ কর্তৃপক্ষ এবং পরবর্তী সময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
দেবাঞ্জন দে এসএফআই রাজ্য সম্পাদক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, শুভজিৎ রয়েছি। দেবাঞ্জন, এই জিনিসটা কেন হচ্ছে যাদবপুর মেদিনীপুর কলেজে? তোমরা তো ছাত্র রাজনীতি করো, একটু ব্যাখ্যা করবে? দেখো, গোটাটাই বোঝা যাচ্ছে যে গোটা বাংলার মাটিতে স্বাধীনতার আন্দোলনের গর্ভ থেকে উঠে আসা যে ঐতিহাসিক ক্যাম্পাসগুলো, ঐতিহ্যশালী ক্যাম্পাস, সেই প্রত্যেকটা ক্যাম্পাসে এবিভিপি, বিজেপির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা, তারা এই ধরনের একটা তাণ্ডব চালানোর চেষ্টা করছে প্রত্যেক দিন। গত পরশু রাতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক যে কায়দায় এই ঘটনা ঘটানো হয়েছে, একই কায়দাতে আজকে মেদিনীপুর কলেজে একই রকম ভাবে কলেজের ভেতরে এই মুহূর্তে আমার কাছে যা খবর আছে, এই মুহূর্তে মেদিনীপুর কলেজ ক্যাম্পাসের ভেতরে কয়েকশো বিজেপির গুন্ডা, এবিভিপি, আরএসএস এর গুন্ডা, তারা তাণ্ডব চালাচ্ছে কার্যত। অধ্যাপক অধ্যাপিকাদের মারধর করছে, ছাত্রছাত্রীদের মারধর করছে। অলরেডি 2জন ছাত্র গুরুতর আহত, 1জন অধ্যাপিকা গুরুতর আহত। তাদেরকে বাইরে বেরিয়ে যে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই রকম পরিবেশ নেই। আবার আমি তোমাকে একটু রেকটিফাই করব, তোমাদের চ্যানেলে এই মুহূর্তে যে খবরটা সম্প্রচারিত হচ্ছে এবং তোমার কথার মধ্যেও যে কথাটা এলো যে পুলিশ হচ্ছে যে ভূমিকা গ্রহণ করেছে, এটা সর্বৈব মিথ্যে। পুলিশের কোতোয়ালি থানা ওখান থেকে রিপোর্টিং করেছে, সেই ভিত্তিতেই আমরা বলেছি। তাহলে সেটা কোনো ভুল তথ্য তোমাদের কাছে পৌঁছচ্ছে। পুলিশের কোতোয়ালি থানার আইসি এবং এসপি স্বয়ং তারা নিজেরা পুলিশ বাহিনী নিয়ে ক্যাম্পাসের বাইরে আড্ডা মারছে, চা খাচ্ছে। এইটুকু ব্যবস্থা তারা করতে পারছে না যে ভেতরে আটকে থাকা আহত 2জন ছাত্র এবং 1জন অধ্যাপিকা, তাদেরকে বাইরে বের করে এনে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করা হবে, এইটুকু ব্যবস্থা তারা করতে পারছে না। আমরা স্পষ্ট বলছি, স্বাধীনতার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলনের গর্ভে জন্মানো একের পর এক ক্যাম্পাসকে মানে ধ্বংস করবার জন্য আরএসএস, বিজেপি, এবিভিপি এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু আমরা এ ব্যাপারে কনফিডেন্ট যে এভাবে ক্যাম্পাসের ভেতরের প্রতিবাদী সত্তা, লেখাপড়ার পরিবেশ, তাকে ধ্বংস করা যাবে না, তাকে দমানো যাবে না। দেবাঞ্জন, অসংখ্য ধন্যবাদ। নীলকণ্ঠ ভট্টাচার্য এবিভিপির তরফ থেকে রয়েছে। নীলকণ্ঠ, শুভজিৎ রয়েছে। আপনি শুনছিলেন দেবাঞ্জনের অভিযোগটা, যে খবর আমরা দেখাচ্ছি মেদিনীপুর কলেজে, সেখানেও এবিভিপি এবং এসএফআই এর মধ্যে একটা সংঘর্ষ কেন হচ্ছে? যেখানে যেখানে দেশ বিরোধী শক্তি থাকবে, যেখানে দিমাগি নকশাল থাকবে, যেখানে যেখানে স্লোগান উঠবে ভারত তেরে টুকরে হোঙ্গে, সেখানেতে ভালো করে ট্রিটমেন্ট দেওয়া হবে। আর কে ট্রিটমেন্ট দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যে কেউ তো এসএফআই কে এসে থেকে দিয়ে চলে যাচ্ছে, আর এরা নিরুপমা রায়ের মতন অ্যাক্টিং করছে। ভালো করুক। দেশ বিরোধী স্লোগান দিতে থাকলে এরকমই ছাকা খেতে থাকতে হবে, এটা নিয়ে স্পষ্ট বার্তা আমাদের আছে। আর কি বিষয় হয়েছে ডিটেলসে তার একবার দেখতে হবে ভালো করে। কিন্তু দেশ বিরোধী কোথাও না কোথাও এরা স্লোগান দিয়েছে বা কোথাও না কোথাও স্বস্তিকের উপরেতে পেচ্ছাপ করার এরা চেষ্টা করেছিল বলেই এরকম ঘটনা ঘটেছে। এমনি এমনি তো কারোর মাথায় সিং গজায়নি বা কেউ পাগলও হয়ে যায়নি যে এসএফআই এর মতন একটা অছুত, যারা আনটাচেবল, তাদেরকে বেকার বেকার ইয়ে করবে। তো এটা হচ্ছে বিষয় আর কি। ধন্যবাদ। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একবার বলুন তো এটা শিক্ষাঙ্গন নাকি রণাঙ্গন? যাদবপুরে না আছে, এবার মেদিনীপুরে ক্যাম্পাসে ফের এবিভিপি এসএফআই সংঘর্ষ। এবিভিপির বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে মেদিনীপুর কলেজে এসএফআই বিক্ষোভ দেখায়। সেই সময় এসএফআই সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। রুখে দাঁড়ালে দুপক্ষের মধ্যে হাতাহাতি বাধে। এদিকে অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। চাপের মুখে 37 ঘন্টা পর উপাচার্যের অভিযোগ জমা পড়ল যাদবপুর থানায়। আর একবার আপনাদের জানাই, অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ডিটেলস জানা আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়েছে, যেখানে দুটো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রাক্তন উপাচার্য রয়েছেন। পাশাপাশি তারা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে, যেখানে বলা হয়েছে যে 12টার পরে 19 তারিখ রাত্রিবেলা একটা মব তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সিসিটিভি ভাঙে এবং তারপরে তারা অরবিন্দ ভবনে চলে আসে এবং অরবিন্দ ভবনের এই কোলাপসেবল গেট ধরে তারা ঝাঁকায় এবং এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, এই অভিযোগ রয়েছে। এবার আমরা তোমাকে কথা বলাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যিনি অধ্যাপক রয়েছেন, বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহা, তার সাথে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে থানায় এবং তারা একটা তদন্ত কমিটি করেছে। এতে কি আপনারা খুশি? অবশ্যই, এটা একটা প্রাথমিক ধাপ। আমার তো মনে হয় যে সিসিটিভি ফুটেজ যা আছে সেগুলোকে এই তদন্তের আওতায় যদি নিয়ে আসা হয়,
তাহলে সত্যিই কারা দোষী? যদি আমার ভেতরের ছাত্ররা দোষ করে থাকেন তারও শাস্তি হোক, এটা হতে পারে না। আর যদি বাইরের কেউ করে থাকেন তারও শাস্তি হোক, এটা হতে পারে না। যারা ফলক ভেঙেছিল সেই ফলক ভাঙার ঘটনারও তদন্ত চেয়েছে কর্তৃপক্ষ। অবশ্যই ফলক ভাঙার তদন্ত করা উচিত। ওটা তো সিসিটিভির আওতার মধ্যেই আছে। সিসিটিভি ফুটেজ নিলেই বোঝা যাবে যে কোনটা কে করেছেন না করেছেন। এখন শুনতে পাচ্ছি একদল নাকি বলছেন যে এইটা নাকি আমি করেছি। তো আমি অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি। আমি তো এখন জুডিশিয়াল এনকোয়ারির দাবি করছি এবং একই সঙ্গে আমি সিসিটিভি ফুটেজ পাবলিক করার দাবি করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলক, সেই ফলকের প্রতীকী ফলক নিয়ে অধ্যাপকরা তারাও কিন্তু এখানে কর্মবিরতি অবস্থানে বসেছেন। সবে মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে এবং তারা দাবি করছেন যে এই তদন্ত হোক। তার পাশাপাশি উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি, 2 জন উপাচার্য, একজন প্রাক্তন, একজন বর্তমান এবং তার সাথে সাথে একজন উচ্চ পর্যায়ের আধিকারিক, 3 জনই বাইরের বিশ্ববিদ্যালয়, তাদেরকে নিয়ে যাতে একটা আনবায়াসড রিপোর্ট পাওয়া যায় তার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেশ, ধন্যবাদ সুমন। যাদবপুরের অভিযোগে যে 19 এবং 20 তারিখে যে দুদিন যে ঘটনাটা ঘটেছে, এই অনভিপ্রেত ঘটনা, তার যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে। বলা হয়েছে যা যা ঘটনা হয়েছে এবং তারপরে তাদের এই অভিযোগের ব্যবস্থা নিতে গিয়ে যদি আমাদের কোনো পার্টে সহযোগিতা ওনারা বলেন, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত। প্রায় 37 ঘন্টা লেগে গেল এই অভিযোগটা করতে। এটা ঠিক, এটা একটু দেরি হয়েছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত এটা করা গেছে। আর তদন্ত কমিটি আপনারা গঠন করেছেন? হ্যাঁ, তদন্ত কমিটি গঠিত। কারা কারা থাকছেন এখানে? থাকছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফর্মার ভাইস চ্যান্সেলর প্রফেসর শুভশঙ্কর বাবু এবং বাবা সাহেব আম্বেদকরের ভাইস চ্যান্সেলর প্রফেসর অরুণাশিস বাবু, অরুণাশিস গোস্বামী এবং একজন অন্য বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় অফিসার, দক্ষ অফিসার। এখানে ইউনিভার্সিটির থেকে কোনো সদস্য রাখা হয়নি, শুধুমাত্র একজন প্রেজেন্টিং অফিসার হিসেবে একজন ডেপুটি রেজিস্ট্রারকে রাখা হয়েছে। ফলকটাকেও কি আবার লাগাবেন? সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং মর্যাদার প্রতীক, সেটা পুনঃস্থাপন অবশ্যই হবে। আমি একটা মেসেজ ফ্রম দি ভাইস চ্যান্সেলর দিয়েছিলাম ফর অল দি স্টেক হোল্ডার্স। তো তাতে পরিষ্কার বলা হয়েছে যে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটিও করা হবে টু ইনভেস্টিগেট দ্য আনটুয়ার্ড ইনসিডেন্টস, যেটা 19 তারিখ রাত্রে হয়েছিল, সেটা সম্বন্ধে এই টোটাল ঘটনাগুলো দেখার জন্য একটা বেসিক্যালি পুলিশ কমিটি, যারা হচ্ছে আননোন আর কি পারপেট্রেটর অফ দ্য ইভেন্ট, যারা তাদের এগেনস্টে করা হবে। ওটা হচ্ছে পুলিশের দায়িত্ব তাদেরকে খুঁজে পাওয়া। আমরা দেখলাম যে এমব্লেম ভেঙে দিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। খুবই খারাপ, যার জন্য 19 তারিখ এবং 20 তারিখেরটাও ধরা হয়েছে। 20 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাকেও আমরা সেটাকে পারভিউয়ের মধ্যে রাখবো। সিসিটিভি ফুটেজ আমরা দেখবো না, যে ইনভেস্টিগেশন কমিটি করা হবে তারা চিহ্নিত করবে। সেটা কি কালেক্ট করা হয়েছে বা আপনাদের তরফে? আমাদের এখানে সিসিটিভি ফুটেজ সবসময় সিকিউর থাকে। আর এই মুহূর্তে আমরা নজর রাখছি পশ্চিম মেদিনীপুরের দিকে। অগ্নিমিত্রা পালকে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে পৌঁছে গেছেন পুরমন্ত্রী, আর সেখানেই দেখছি মহিলারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। কি নিয়ে দেবব্রত, মূলত কি নিয়ে?
শুধুমাত্র গোটা রাজ্যের সাথে শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতে না, গোটা রাজ্যে হচ্ছে। এবং গোটা রাজ্যে আজকে সব থেকে বড় বিষয় হচ্ছে যখন পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি যখন ডিএম অফিসে আসেন তার প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সময় জেলা কার্যালয়ে, তখনই কিন্তু তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মহিলার প্রশ্ন করেছিলেন, ধীরে ধরে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তারা এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। ঠিক পরবর্তী ক্ষেত্রে তখন প্রায় ঘন্টাখানেক বৈঠক চলেছে। তারপরে যখন তিনি বেরিয়ে যাবেন সেই সময় কিন্তু মহিলারা একদম বলা যেতে পারে ডিএম অফিসের মধ্যে ঢুকে গিয়ে তারা কিন্তু প্রশ্ন করছেন মন্ত্রীকে সরাসরি। সেখানে রয়েছেন জেলা শাসক, সদর মহকুমা শাসক, সব প্রশাসনিক এক ঝাঁক আধিকারিক। প্রত্যেকের কাছে তাদের মহিলাদের একটাই প্রশ্ন, তারা কেন এতদিন পর্যন্ত অন্নপূর্ণা টাকা পাচ্ছেন না, নির্দিষ্ট কারণ কি, কিভাবে তারা পাবেন। এই সমস্ত প্রশ্নে কিন্তু জেরবার করছেন মহিলারা মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের। সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। আবেদন করেও মেলেনি অন্নপূর্ণার টাকা। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে পুরমন্ত্রীকে দেখেই নালিশ জানাচ্ছেন মহিলারা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অগ্নিমিত্রা পাল আজকে পশ্চিম মেদিনীপুরে ডিএম অফিসে মানে জেলা শাসকের অফিসে গেছিলেন। ঠিক সেই সময় উপস্থিত মহিলারা অগ্নিমিত্রা পালকে দেখেই নালিশ জানাতে শুরু করেন। তারা দাবি করছেন, তারা আবেদন করেছেন, কিন্তু তা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ, মিছিল, রাস্তা অবরোধ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা একেবারে ধূপগুড়ির ছবি আপনাদেরকে দেখাবো। ধূপগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মহিলারা তারা রাস্তায় নেমে আসেন, প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এই ছবি ধূপগুড়ির ছবি, 6টা ছবি একসঙ্গে। হলদিয়া, ডায়মন্ড হারবার, হারোয়া, বালুরঘাট, সবং, পুরুলিয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ অন্নপূর্ণা ক্ষোভ চলছেই। সরকারি ঘর পাওয়ার জন্য অন্নপূর্ণা পাচ্ছেন না এখন? কোন এলাকায় বাড়ি? তা আমরা সরকারি ঘর পেয়েছেন? প্রথম থেকে আমার ঘরে অসুস্থ লোক আছে, আমি কেন পাবো না? আমার কি 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 আমার ইয়ে আছে, সে ঘর বার করতে হবে, আমাদের দাবি মানতেই হবে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে একাধিক জায়গায়। হারোয়ার ছবিটা আপনারা দেখছেন, সেখানেও বিডিও অফিসে পৌঁছে যান মহিলারা এবং তারা বলেন যোগ্যরা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেই টাকা পাচ্ছেন না এবং সেই জন্যই তারা সেখানে পৌঁছে যান, বিডিও অফিসে পৌঁছে যান। সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান এবং এই ছবি শুধু এক জায়গার নয়, এই ছবি একাধিক জায়গা। যে যে জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেলেনি বলে ক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি আরও একবার আপনাদেরকে। হলদিয়া, ডায়মন্ড হারবার, হারোয়া, সবং, বালুরঘাট, পুরুলিয়া সর্বত্রই একই অভিযোগে মহিলারা পৌঁছচ্ছেন এবং তারা অভিযোগ জানাচ্ছে। এবার হলদিয়ার ছবি দেখছেন আপনারা, সেখানে তো রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে, অন্নপূর্ণার বিক্ষোভ চলছে। অনেকেই অভিযোগ করছেন যে তারা যোগ্য, কিন্তু তারপরেও তারা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেই টাকা তারা পাননি। সময় পেরিয়ে গেছে কিন্তু টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি এবং সেজন্যই এই বিক্ষোভ। আরও একবার আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখবো। সেখানে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে, দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গেছেন এবং তিনি মহিলাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু কোনো সমাধান, সে সমাধান কি এখন অব্দি এলো? কি চলছে সেখানে? দেখো, সেটাই জানার চেষ্টা করছিলাম। অগ্নিমিত্রা পাল মন্ত্রী কিন্তু বৈঠক যখন মহিলারা অপেক্ষা করতে করতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রায় 1.5 ঘন্টা পর তারা একদম ডিএম অফিসের ভেতরে ঢুকে যান, তখনই কিন্তু মন্ত্রী বৈঠক সেরে মানে মাঝখান থেকে বেরিয়ে আসেন এবং মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং সেই মহিলারা কিন্তু জানাচ্ছেন যে মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সদর মহকুমা শাসকের কার্যালয়ে জমা দিতে, কাগজ জমা দিতে, কিন্তু বিশ্বাস করতে তারা পাচ্ছেন না। যদি আমরা সরাসরি এখন কথা বলি, যারা রয়েছেন একদম মন্ত্রীর সাথে কথা বললেন, আপনারা সন্তুষ্ট না? কেন? মন্ত্রী কি বললেন? মন্ত্রী যাই বলুন না কেন, আমরা যতক্ষণ না একটা টাকা পাচ্ছি, আমরা কোনো মাসেই পাইনি, পাই আগে তারপরে সন্তুষ্ট হবে। মানে আপনারা এই মানে মন্ত্রী কি বললেন আপনাদেরকে? অ্যাকচুয়ালি আমাদেরকে এসডিও অফিসে যেতে বলেছে, এসডিও অফিসে সব কিছু জমা করতে বলেছে। এসডিও অফিস বললেন কোনো কাজ হবে না, যান আপনাদের যেখানে করেছিলেন সেই কম্পিউটারে আপনারা যান ওখানে। তাহলে মন্ত্রীর কথাতে আপনারা কি সন্তুষ্ট হতে পারলেন না? না, না পেলে আমরা না এখন আমরা তো এই যে বারে বারে তো মানে হচ্ছে এই হচ্ছে। কি করবেন এখন তাহলে? এখন সবাই যেটা করবে সেটাই করব। মানে আস্থা রাখতে পারছেন না সরকারের উপরে?
3 মাস বয়স, 3 মাস আস্তে রাখতে পারছেন না। মহিলা অ্যাকচুয়ালি কি বললেন, মানে মন্ত্রী কি বললেন আপনাদেরকে? অ্যাকচুয়ালি যেটা মন্ত্রী যেটা বললেন, আমরা যেটা শুনছিলাম দাঁড়িয়ে, যে ডকুমেন্ট, যে ফর্ম ফিল আপের যে নাম্বার, সেই নাম্বার যদি কাগজ সমেত, সমস্ত ডকুমেন্ট সমেত নিয়ে এসডিও অফিসের একজন নোডাল অফিসারকে তিনি দায়িত্ব দিলেন এসডিও মহকুমা শাসকের মাধ্যমে। রয়েছে অন্তত তেমনটাই বোঝা যাচ্ছে। অবশ্যই নজর থাকবে গোটা পরিস্থিতির দিকে আমাদের। অনেক ধন্যবাদ তোমায়। মানুষের স্বার্থে আরো একটা খবর, চড়চড়িয়ে চড়ছে চিনির দাম। এক মাসে লাফিয়ে প্রায় 20 টাকা বেড়েছে দাম বেড়েছে গুড়েরও। মধ্যবিত্তের মিষ্টির খরচের টান পড়তে চলেছে। জুলাইয়ের শেষে চিনির দাম ছিল কেজি প্রতি ওই ধরুন 45 টাকা বা 46 টাকা, আর চলতি মাসে দেশের বহু বাজারে চিনি প্রায় 65 টাকা। কেন্দ্রের E20 পেট্রোলের নীতির কারণেই কি ঊর্ধ্বমুখী চিনির দাম? এই প্রশ্ন উঠছে। চিনি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হয়। পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করা হবে। সূত্রের খবর, এই মুহূর্তে তাই ইথানল উৎপাদনের দিকে ঝুঁকছে চিনি কলগুলো। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এখন কিলো প্রতি 66 টাকা দরে বিক্রি হচ্ছে বাঁকুড়ার চক বাজারে। তবে শুধুমাত্র চিনি নয়, তার পাশাপাশি আখের গুড় যা ছিল 40 টাকা প্রতি কিলো, তাও এখন বেড়ে গিয়ে 60 থেকে 65 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ চিনি এবং গুড়ের এই অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের। কারণ একেবারে চিনি গুড় এই বিষয়গুলি গৃহস্থের হেঁসেলে একেবারে অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে ব্যবহার হয়, এবং তার যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে তাদের সংসারে মাসিক যে বাজেটে, সেই বাজেটে কোথাও টান পড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ তারা যেটা বলছেন যে ইথানল তৈরির যে বাড়বাড়ন্ত সারা দেশে হয়েছে, তার ফলে এই মূল্যবৃদ্ধি হয়েছে চিনি এবং গুড়ের। অনেকে আবার এমনটাও মনে করছেন যে ব্রাজিল থেকে যে চিনি আমদানি করা হয় তা নিয়ে সমস্যা তৈরি হওয়াতেই এই চিনি এবং গুড়ের মূল্য বৃদ্ধি। কিন্তু সাধারণ মানুষ কী কারণে এই দাম বৃদ্ধি হচ্ছে সেই প্রশ্নে না গিয়ে তারা চাইছেন যে কোনো মূল্যে চিনি গুড় সহ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমুক, অন্তত তাতে কিছুটা হলেও রেহাই মিলবে সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে। কবে মিলবে সেই রেহাই, আপাতত তারই অপেক্ষায় সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। সমস্যা বলতে দেখুন, মেন হচ্ছে কিছুদিন আগেও মোটামুটি মনসা পুজোর আগেও আমরা এখান থেকে 45-48 করে চিনি কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে চিনির দামটা যে অস্বাভাবিক হয়ে যাবে, আজকেও চিনি নিলাম 63 টাকার দাম নিয়ে যে যাই না, এরপর এটা কোথায় যেয়ে পৌঁছাবে। সমস্যা পুরোটাই আর কি, বাজেট টান পড়ছে, সাধারণ মানুষ সমস্যা তো একটু আছেই, করার কিছু নাই তো। চিনি ছাড়া তো চলবে না, চিনি ছাড়া চলবে না। বাবা অনেক চাপ, খুব জোর। একবার এত টাকা যদি বাড়ি দেন চলবে? 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65, অসুবিধা হচ্ছে। চিনির দাম বৃদ্ধির পরই মজুতে হ্রাস টেনেছে কেন্দ্র। 15 দিনের বেশি মজুত করা যাবে না চিনি। বিদেশ থেকেও চিনি আমদানির নির্দেশ দিয়েছে কেন্দ্র। পোস্তার পাইকারি বাজারের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌভিক সরকার। দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি পোস্তা বাজারে। পোস্তা পাইকারি বাজার, যেখান থেকে চিনি কলকাতার সমস্ত জায়গায় সরবরাহ হয়, সেখানেই রয়েছে। মানুষজনের বক্তব্য, চিনির দাম বিগত 10 দিনের মধ্যে কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই চিনির দাম বৃদ্ধির ফলে যেগুলো মিষ্টি জাতীয় দ্রব্য, তারও কিন্তু দাম বাড়তে পারে, এমনটাই সন্দেহ করা হচ্ছে। এবং বেশ কিছু মানুষজন বক্তব্য হচ্ছে, যেহেতু আখের রস থেকে ইথান অয়েল তৈরি হচ্ছে, তার ফলেই এই চিনি তৈরিতে প্রভাব পড়েছে এবং চিনির দাম বৃদ্ধি পাচ্ছে। জীবনেও দেখিনি এরকম বাজার। হ্যাঁ, সব গটআপ কেস, সরকারের গটআপ কেস। বিজেপি গভর্নমেন্ট এসছে নিশ্চয়ই, হিন্দু মুসলিম করছে, কিন্তু ব্যবসায়ীদের ভিতরে কিছু নেই। শুধু আদানি আম্বানিকে দেখছে, আর তলায় যা ফ্রি তাকে দেখছে। মধ্য শ্রেণীর যারা আছে তারা ঝুলিয়ে আছে। এই যে মজদুররা যারা 300-400 টাকার পেট ভর্তি করতো, এখন 500 টাকা লাগছে। তো এটা কে দায়িত্ব? সরকারই তো দায়িত্ব আছে, আমরা তো দায়িত্ব নয় এটা। তো এগুলো তো সরকারকে দেখা উচিত, সব কিছু সরকারের। আমি বলছি, আজকে 55 টাকা যদি আখের রেট গভর্নমেন্ট ফিক্স করে, 110% রিকভারি আছে, তার মানে হলো 4500 টাকা চিনি রেট হওয়া উচিত। এখন দেখার বিষয় এই চিনির দাম কন্ট্রোল করা যায় কীভাবে, কারণ সামনেই
পুজোর মরশুম, সাধারণ মানুষ চাইছে এই চিনির দাম যাতে সরকার কন্ট্রোল করে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। চিনির দাম বৃদ্ধিতে উদ্বেগ, কেন্দ্রকে নিশানা কেজরিওয়াল। 17 दिन पहले चीनी की कीमत थी 46 रुपए, अब 65 रुपए किलो चीनी हो गई है। हमारा देश चीनी एक्सपोर्ट किया करता था, अब हमारा देश चीनी इंपोर्ट करने की प्लानिंग कर रहा है। तो बोले कि तेल के ऊपर जो फॉरेन एक्सचेंज जाता था उसको बचत करने के लिए इथेनॉल बनाया, और अब उस फॉरेन एक्सचेंज को हम चीनी को इंपोर्ट करने के लिए खर्च करेंगे। एक तरफ देश को दुखी किया कि इथेनॉल वाला पेट्रोल जो है उससे लोगों की गाड़ियां खराब हो रही है, माइलेज खराब हो रही है, और दूसरी तरफ लोगों को अब चीनी महंगी खरीदनी पड़ रही है। तो ये एक डिसीजन लेते हैं, इनको यही नहीं पता कि इस डिसीजन का क्या असर होने वाला है। সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে। এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে। আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন, কিন্তু তার জন্য লিমিটেশন আছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই, কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা এটা অনুমতি দেওয়া যায় না। ইথানলের গেরোয় চড়ছে চিনির দাম। এবার কি টান পড়তে চলেছে বাঙালির মিষ্টির সুখেও? কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সোমা, সামনে উৎসব, আর তার আগে এবার কি বাঙালির মিষ্টির সুখেও টান পড়তে চলেছে? দেখো, সামনেই দুর্গাপুজো উৎসব রয়েছে, তার আগে এক লাফে চিনির দাম প্রায় 20 টাকা বেড়ে গেছে, এবং তাতে কিন্তু চিন্তায় পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। আমি রয়েছি বলরাম মল্লিক মিষ্টি দোকানে, এখানে আমার সঙ্গে রয়েছেন দোকানের কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলবো। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তারা কিন্তু বলেছেন যে এর আগে দাম বেড়েছিল দুধের দাম বাড়ার কারণে, গ্যাসের দাম বাড়ার কারণে, এবার চিনির দাম বাড়ছে। সেক্ষেত্রে আপনাদের দামের ওপর কোনো প্রভাব পড়বে? আপনারা কি দাম বাড়াবেন? দেখো, চিনি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, তো কস্ট অফ প্রোডাকশন তো আমাদের বাড়ছেই। এখন অবধি যদিও আমাদের কলকাতার কাস্টমার বলুন ভীষণ প্রাইস সেন্সিটিভ, এখন অবধি আমরা অ্যাবজর্ব করে যাচ্ছি, দাম বাড়ায়নি। কিন্তু এরকমভাবে চলতে থাকলে দাম তো বাড়াতে বাধ্য হব আমরা। সেক্ষেত্রে আপনারা কি বলবেন সরকার কি কোনোভাবে লাগাম পড়ানোর জন্য? কারণ যেভাবে চিনির দাম বাড়ছে, সামনে উৎসবের মরশুম, আপনারা জানেন যে উৎসবের সময় তো মিষ্টি, সেটা তো বিভিন্ন জায়গা থেকে মিষ্টি কেনা হয়, বাঙালি মিষ্টি প্রিয় বাঙালি, সেক্ষেত্রে কি বলবেন সরকার? আমি তো রিকোয়েস্ট করবো, এই দেখুন যেগুলো আমাদের মানে কনজিউমার ফ্রেন্ডলি, যেগুলো আমাদের কনজিউমাররা সকলেই ইউজ করে, যেমন গ্যাস, দুধ, চিনি, নুন, এই 4টে আইটেম ছাড়া কারোরই হয় না। সেখানে তো গভর্নমেন্ট একটা খুব বড় রোল প্লে করে তার দামগুলো বাড়ানোর, কমানোর হিসাবে। এরকমভাবে যদি চিনির দাম বাড়তে থাকে তো এই এফেক্টটা আমার মনে হয় পুরো মার্কেটেই স্প্রেড করবে, সবাই খুব বাজেভাবে এফেক্টেড হবে। তো আমি মানে গভর্নমেন্টকে খুবভাবেই রিকোয়েস্ট করবো যেটা একটা জায়গায় বেঁধে দেওয়া হোক, যেটা সবাই যেটাকে ইউজ করতে পারবে, নিতে পারবে, যাতে আমাদেরও কোনো প্রাইস ফ্লাকচুয়েশন না করতে হয়। এর আগে তো দুধের দাম বেড়েছিল, বোঝা যাচ্ছে সোমা, অর্থাৎ মিষ্টির দাম যে বাড়তে চলেছে সেটা এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে। নজর থাকবে। ধন্যবাদ।